পাঠ করছি গৌরী রায়ের লেখা গল্প জ্বলন্ত চোখ। শুনছ, আমি বেরোবো। স্নান সেরে সিঁদুর ছুঁয়ে তাড়াতাড়ি রান্নাঘরে আসে দিয়া। চায়না বোনের দুঃসাদা প্লেটে এক এক করে সাজিয়ে দেয় স্যান্ডউইচ, ডবল ডিমের পোচ, শসা, আপেল কুচি। চা ভিজিয়ে দেয় পটে। 2 কাপ চা নিয়ে এবার বসে খাবার টেবিলে। শান্তর সঙ্গে দিয়ার বিয়ে হয়েছে মাত্র 3 মাস। লাভ ম্যারেজ নয়, রীতিমতো ঠিকুজি কুষ্টি মিলিয়ে। শান্তর দাদু পুরনো দিনের মানুষ, একমাত্র নাতির বিয়েতে কোনো রকম খুঁত রাখতে চাননি। কালীর সাধক দাদু কালী কিঙ্কর, গোবরডাঙ্গার বিখ্যাত রায়বাড়ি এক ডাকেই চেনেন এলাকাবাসী। আগে কালী পুজোয় মোষ বলি হতো। একবার বলির সময় মায়ের চোখে জল দেখতে পেয়ে বলি বন্ধ করে দিয়েছিলেন দাদুর পূর্বপুরুষ। তবে এই পরিবারের নিয়মকানুন সব পরিচালিত হয় কুলগুরু নির্দেশ মতো। কেন জানি দিয়ার ভালো লাগেনি গুরুদেবকে। শান্তর কাছে শুনেছে শ্মশানে খুলির আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন গুরুদেব। অনেক অলৌকিক শক্তির অধিকারী তিনি। গুরুদেবের কাছে গেলে একটা ভয় মেশানো অনুভূতি কাজ করত দিয়ার। যদিও বেশি দিন থাকেনি সে শ্বশুরবাড়ি। শান্তর 10 দিনের ছুটি শেষ হতেই তারা চলে এসেছিল মুম্বাই। সামনেই কালী পুজো, 2 দিন আগেই ওরা পৌঁছে যাবে দেশের বাড়িতে। দিয়ার বাবা মাকে পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে। মা বাবা যাচ্ছে বলে দিয়ার বাড়তি আনন্দ। দিয়া বাবা মায়ের একমাত্র মেয়ে, দিল্লির লরেটো থেকে পাশ করে মডার্ন আর্ট নিয়ে পড়ছে। কেরিয়ারের শুরুতেই বিয়ের কোনো চিন্তাই ছিল না দিয়ার, কিন্তু বিয়েটা হয়ে গেল কাকতালীয়ভাবে। প্রিয় বান্ধবীর অনুরোধে ও দেশের বাড়িতে গিয়েছিল ওরা 4 বান্ধবী। এখন বান্ধবী ওর প্রিয় ননদ। শান্ত বেরিয়ে যেতেই দিয়া বড় ট্রলি ব্যাগ দুটো বের করে বসে। ভীষণ মুশকিলে পড়েছে দিয়া। শাড়িতে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কিন্তু শ্বশুরবাড়িতে তাকে শাড়ি পরেই থাকতে হবে। আলমারি বোঝাই শাড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে। বিশাল এরিয়া নিয়ে এই রায়বাড়ি। কালী কিঙ্কর রায় 3 ভাই, জ্ঞাতিগোষ্ঠী মিলে বিশাল পরিবার। সকলকে মনে রাখতে গিয়ে হিমশিম দশা দিয়ার। সুযোগ পেলেই একটু নিরিবিলি খোঁজে। ছাদে ওঠা সিঁড়িটা কেমন টানে দিয়াকে। পায়ে পায়ে উঠে আসে। দরজা খুলতেই ফুলের গন্ধ মাখা মিষ্টি হাওয়া ধাক্কা মারে যেন। তখনই চোখ যায় তারই বয়সী একটি বউ তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে পাঁচিলে ভর দিয়ে। ভারী সুন্দর আর মিষ্টি চেহারা। কই, একে তো আগে কখনো দেখেনি দিয়া। শান্ত কখন পেছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি। তুমি এখানে? তোমার বাবা মা এসেছেন? উনি কে? বৌমণি, ছোট কাকা ছোট ছেলের বউ। কই, আগে তো। দিয়ার কথা শেষ করতে দেয় না শান্ত। নিচে সবাই তোমায় খুঁজছে। শান্তর গলায় এমন কিছু ছিল আর কথা বাড়ায় না দিয়া। সারাদিন কোথা দিয়ে কেটে গেল টের পায় না। এর মধ্যেও দিয়ার চোখ খোঁজ করছে বৌমণির। আশ্চর্যভাবে সবাই বৌমণির ব্যাপারে নির্লিপ্ত। মাঝরাতে পুজো শুরু। গুরুদেব পুজোয় বসেছেন। একগুচ্ছ দাড়ি গোঁপের মাঝে জ্বলজ্বল করছে তার চোখ দুটো, যেন জ্বলন্ত অঙ্গার। একটা ব্যাপার দিয়ার খুব অবাক লাগে। শান্তর মুখে শুনেছে গুরুদেবের বয়স প্রায় 90। কি জাদু বলে নিজের শরীর 50-এ ধরে রেখেছে? নাকি কিছু রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? ছোট থেকেই রহস্য ভেদ করতে ভালোবাসে দিয়া। কোনো জায়গায় খটকা লাগলে তা শেষ দেখে তবে ছাড়ে। এ বাড়িতে গুরুভক্তি এতটাই প্রবল যে এই ব্যাপারে কেউ তাকে সাহায্য করবে সেটা ভাবাই বোকামি। বৌমণির ব্যাপারটাও একটা রহস্য। একমাত্র শরণ্যা ওর বান্ধবী কাম ননদ, ওকেই একমাত্র ভরসা করা যায়। পরের দিন সকালে শরণ্যার সাথে ওদের গ্রাম দেখতে বেরোয় দিয়া। শরণ্যা মেজো কাকার নাতনি। ছোটবেলা থেকেই দিল্লিতেই কেটেছে ওর। এ বাড়ির কুসংস্কার ওর মনে দানা বাঁধেনি। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে লোকালয় ছাড়িয়ে। এদিকটা বেশ নির্জন। দূরে একটা আশ্রম মতো, কয়েকটা খড়ে ছাউনি দেওয়া ঘর। রোদে শুকাচ্ছে লাল রঙের কাপড়। ওদিকে চোখ পড়তেই দিয়ার হাত চেপে ধরে শরণ্যা। গুরুদেবের আশ্রম তো? কি হয়েছে? চল ঘুরে আসি। একদম নয়, একটা বাজে লোক, দেখলেই আমার ভয় করে।
দিয়া তো তাই চাইছিল। বলে, কেন রে? বাড়ির সব লোক তো গুরুদেবন্ত প্রাণ। ভয়ে বুঝলি, শ্মশানে মরার খুলির উপর বসে ধ্যান করে। পিশাচ সিদ্ধ, অনেক ক্ষমতা ওনার। ছোট দাদাকে আধমরা করে রেখেছে। ছোট বৌদির জন্য খুব কষ্ট হয় রে। ব্যাপারটা আমায় খুলে বল। ঠিক জানি না, তবে ছোট দাদার এই বিয়েতে আপত্তি ছিল গুরুদেবের। ছোটবেলা থেকেই ভালোবাসা দুজনের। গুরুদেবের আপত্তি অমান্য করে কলকাতায় গিয়ে বিয়ে করে আসে ওরা। আর 7 দিন পর সুস্থ দাদা পড়ে গিয়ে সারা শরীর প্যারালাইজ হয়ে যায়। সেই থেকে গুরুদেবের নির্দেশে কেউ বৌমনির সাথে মেশে না। ঘরবন্দি ওরা। একমাত্র কাকিমা ছেলের ঘরে যেতে পারে। কোনো ডাক্তার দেখানো হয়নি? না রে, ওই গুরুদেবের নিষেধ। তিনি কী সব জড়িবুটি দেন, কাকিমা খাইয়ে আসে। একজন কাজের মেয়ে আছে ওদের কাজ করার জন্য। রাগে মুখ লাল হয়ে যায় দিয়ার। আজকালকার দিনে এই কুসংস্কার ভাবা যায় না। আমি এর শেষ দেখে ছাড়ব। কি করবি রে? শরণ্যা বলে, আমি আছি তোর সাথে। রায়বাড়ির ডিজাইন অর্ধ ডিম্বাকার। ওপর নিচ মিলে 24টা ঘর। মাঝখানে গোলাপ বাগিচা। দেশ বিদেশের গোলাপের কালেকশন। বাড়ির বাউন্ডারি থেকে সামান্য দূরে বাগান ঘেরা মায়ের মন্দির। সারা বছরের ফুলের চাষ। বাড়ির পিছন দিকে কাজের লোকেদের থাকবার ব্যবস্থা। 15 কাঠা জমি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। দিয়া নজর করেছে ছাদে ওঠা 2টো সিঁড়ি। শেষ ঘর দুটোর পাশ দিয়ে উঠে গেছে। একতলা থেকে দোতলায় ওঠা সিঁড়ি মাঝ বরাবর উঠে এসেছে। দিয়ার শোবার ঘর টানা বারান্দা শেষ ঘরটা। ছাদে ওঠা সিঁড়ির পাশে। ওদিকের ঘরটা বৌমনির। দিয়া দেখতে পায় ছোট কাকিমা উঠে আসছে খাবার নিয়ে। একজন কাজের মেয়ে রয়েছে সাহায্য করতে। হঠাৎ দিয়ার মনে হলো ছোট কাকিমার সাহায্য সবচেয়ে বেশি দরকার। বুঝিয়ে বললে ঠিক বুঝবেন। ছোট কাকিমা যথেষ্ট শিক্ষিত মহিলা। হয়তো বুঝেও পরিবারের বিরুদ্ধে যাবার সাহস দেখাতে পারছেন না। এ বাড়িতে দুপুরের খাবারের পাট শেষ হতে বেশ বেলা হয়। ছোট কাকিমা নিজের ঘরে ঢুকে দরজা ভেজিয়ে দিয়েছে। এ বাড়িতে পুরুষেরা দুপুরে নিজের ঘরে আসে না। প্রয়োজন হলে নিচের বৈঠকখানায় বিশ্রাম করেন। বারান্দার দিকের খোলা জানালা দিয়ে কাকিমাকে দেখতে পাচ্ছিল দিয়া। কোনো বই পড়ছেন। এই বয়সে কুচকুচে কালো কোমর ছাপানো চুল, মোমের মতো ফর্সা গায়ের রং। দরজায় টোকা মারে দিয়া। কে? আসবো কাকিমা? গল্পের বই মুড়ে রেখে উঠে বসেন প্রভাবতী। এসো ছোট বৌমা। বইটার প্রচ্ছদের দিকে চোখ চলে যায় দিয়ার। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস কাঁচের দেওয়াল। শান্ত চলে গেল? হ্যাঁ কাকিমা, দিল্লিতে জরুরি কনফারেন্স আছে। কাকিমা, আমি যদি তোমার কাছে দুপুরে আসি? আসলে দুপুরে আমার একদম ঘুম আসে না। আমি তো একাই থাকি। তুমি এলে আমার ভালো লাগবে। প্রভাবতী চোখের জল আড়াল করেন। প্রায় 1 ঘন্টা পর কাকিমার ঘর থেকে বেরিয়ে আসে দিয়া। পরদিন ছোটমার ঘরে দুপুরবেলা হাজির হলো দিয়া। প্রভাবতী অপেক্ষা করছিলেন। মেয়েটাকে বড্ড আপন লাগে। কিছু সময়ের জন্য ভুলে থাকেন তার যন্ত্রণাময় জীবন। কি ছিল না তার? ভাগ্যের দোষে সব হারিয়েছেন। এইভাবেই কেটে গেল কটা দিন। আজ বড্ড মন খারাপ প্রভাবতীর। ছেলে দিন দিন অবনতি হচ্ছে। আজ ছোট বৌমা তার পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিল। আমাদের মুক্তি দিন মা, আমরা চলে যাব অনেক দূর। প্রভাবতী কতটা অসহায় কি করে বোঝাবে? কি হয়েছে ছোট মা? নিজেকে আর ধরে রাখতে পারে না প্রভাবতী। আমার উপর ভরসা রাখো ছোট মা। দাদা ভাইকে নিয়ে দিল্লি চলে যাব আমরা। কেউ টের পাবে না। গুরুদেবের দেওয়া ওষুধ খাইও না দাদা ভাইকে। শরণ্যাকে ছোট মার ঘরে আসতে বলে দিয়া। শরণ্যার বাল্যবন্ধু অনিন্দ। ওর সাহায্য নেওয়া হবে ঠিক হলো। রাতের অন্ধকারে ওরা দাদা ভাইকে নিয়ে বাড়ি ছাড়বে। অনিন্দর পরামর্শ মতো আগে কলকাতায় ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো। ঠিক হলো আমৃতে অনিন্দর বন্ধু ডাক্তার, সেখানেই আগে চিকিৎসা চলুক। রোজ রাতে পরামর্শ চলছে।
বৌমনি, দিয়া, শরণ্যা। কিন্তু সমস্যা হচ্ছে কোন পথে দাদাভাইকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হবে। ঠিক হলো সামনের গেট দিয়েই ওরা বেরোবে। দারোয়ানকে আগেই জানিয়ে রাখা হবে দিয়া আর শরণ্যা কলকাতায় যাবে। 4টের সময় যেন গেট খুলে দেয়। শীতের সকাল, চাদর ঢাকা দিয়ে দাদাভাইকে বের করে নিয়ে যাবে ওরা। কাজটা সহজ নয়, তবে ভরসা বুড়ো দারোয়ান আফিং খায়। ঘুম যেন গভীর হয় তার ব্যবস্থা করতে হবে। নিজেরাই দরজা খুলে বেরিয়ে যাবে। গাড়ির ড্রাইভার আর অনিন্দর উপর দায়িত্ব থাকবে দাদাভাইয়ের। উত্তেজনার পারদ চড়ছে। যাবার আগে ওরা কুলগুরুর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে যাবে। ছোট কাকিমাকে বলা হয়েছে, তুমি যেমনি দাদাভাইয়ের ওষুধ আর খাবার নিয়ে যাও তেমনই যাবে। কেউ যেন সন্দেহ না করে। মাধবী কাকিমার কাজের মেয়ে, খুব বিশ্বাসী। ওই সাহায্য করবে কাকিমাকে। বাড়ির লোকজনদের জানানো হয়েছে সকালেই কলকাতায় যাচ্ছে, ইন্টারভিউ আছে শরণ্যার। দিয়া সঙ্গে যাবে। একদিন বাদে ফিরে আসবে। শান্তকে কিছুই জানানো হয়নি। পরবর্তী পরিস্থিতি কী হয় অপেক্ষা করবে ওরা। পূর্ব পরিকল্পিতভাবে সকালেই বেরিয়ে পড়ে সবাই। দারোয়ানের দরজা বন্ধ করা হয় বাইরে থেকে। কোনো অসুবিধায় পড়তে হয়নি। মাধবী সাহায্য করেছে অনেক। বুকে পাথর চাপা দিয়ে সব কাজ করতে হচ্ছে। ভয়ও হচ্ছে প্রভাবতীর। মাঝে মাঝে কর্তা আসেন ছেলেকে দেখতে। হে ভগবান, রক্ষা করো। কি হয়েছে রে ছোট, এত অন্যমনস্ক কেন? চমকে ওঠেন প্রভাবতী। ডালের বাটি ভর্তি হয়ে উপচে পড়ছে, খেয়াল নেই তার। পরদিনই ফিরে এসেছে মেয়ে দুটো। আপাতত অনিন্দর দায়িত্বে সব কিছু। বৌমনি অনিন্দর পিসির বাড়ির নিরাপত্তায়। ওখানে থেকেই হসপিটালে যাতায়াত করছে। খুব দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছে প্রত্যুষ দাদাভাই। শান্তকে সব জানানো হয়েছে। ও শীঘ্রই কলকাতায় আসছে। দিয়া শরণ্যা খুবই উত্তেজিত। গুরুদেবের ঘরে লাগানো ক্যামেরা খুলে আনতে হবে। সুযোগ পাচ্ছে না ওরা। গুরুদেব কি কিছু সন্দেহ করেছেন? কি জানি। কুলে এসে না তরি ডুবে যায়। সুযোগ এসে গেল। মাধবী এসে খবর দিল, ও বৌমনি, গুরুদেবকে দেখলাম গ্রাম ছেড়ে শ্মশানের দিকে যেতে। সুযোগটা হাতছাড়া করে না ওরা। এর ঠিক 2 দিন পরে সকালবেলায় 3খানা গাড়ি এসে দাঁড়ালো রায়বাড়ির সামনে। একটা প্রাইভেট কার, পুলিশের প্রিজন ভ্যান আর অ্যাম্বুলেন্স। বিস্মিত গ্রামবাসীর সামনে পুলিশ গ্রেপ্তার করে আনলো কুলগুরু ছদ্মবেশে থাকা ক্রিমিনাল আনোয়ার খানকে। তার ডেরা থেকে উদ্ধার হলো অসুস্থ বন্দি গুরুদেব। গাড়ি থেকে একে একে নেমে আসে কাকার ছেলে, ছেলের বউ শান্ত আর অনিন্দ। হতভম্ব বাড়ির কর্তাদের সামনে ক্যামেরায় তোলা ছবি তুলে ধরল দিয়া। দিয়া তখন বলে চলেছে, প্রথম দর্শনেই আমার ভালো লাগেনি গুরুদেবকে। কোথায় জানি একটা গণ্ডগোল। ছোট দাদার ব্যাপারে আরও সন্দেহ বাড়িয়ে তুলেছিল। কিন্তু এই বাড়ির লোকজনদের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কি করে যাব? ঈশ্বর সহায়, সঙ্গে পেলাম শরণ্যাকে। কাকিমার সহযোগিতা আর মাধবী দিদির সাহায্যে ধরা পড়ল ক্রিমিনাল। চিয়ার্স দিয়া বৌদি। পাড়ার ছেলেদের সমবেত অভিনন্দনে লজ্জা পায় দিয়া। কালী কিঙ্কর রায় বুকে টেনে নেন নাত বউকে। একটা অপশাসনের জবনিকা পড়ল রায়বাড়ির। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।